ত্রিপুরায় আজকাল যে কোনো ছোট বড় ইস্যুতে রাস্তা অবরোধ করা যেন প্রথম ও একমাত্র প্রতিক্রিয়া। এই যেন রীতিমতো একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক দল হোক, সংগঠন হোক, এমনকি কখনো কখনো স্থানীয় কিছু গোষ্ঠী, সবারই যেন একই কৌশল। রাস্তা বন্ধ করো, সাধারণ মানুষকে বিপদে ফেলো, দাবি আদায় করো। প্রতিবাদ করবেন ভালো কথা, কিন্তু কেন বারবার সাধারণ মানুষের গলায় পা রেখে করবেন? প্রশ্ন হলো, সাধারণ মানুষের কি দোষ? অফিস যাওয়া, হাসপাতালে পৌঁছানো, পরীক্ষা দিতে যাওয়া কিংবা আপনজনদের শেষকৃত্যের কাজ সবকিছু যেন অবরোধের পায়ে বাধা পড়ে যায়। যারা প্রতিবাদ করছেন তারা কি একবারও ভাবেন এইসব অবরোধের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই সাধারণ মানুষ, যার হয়তো আপনার দাবি দেওয়ার সঙ্গে একেবারেই কোনো সম্পর্ক নেই? আমরা কি এমন এক ত্রিপুরা চাই যেখানে প্রতিবাদ মানেই অসুবিধা, কষ্ট ও জনদুর্ভোগ? রাস্তায় অবরোধ করে কি আদৌ প্রশাসনের ওপর চাপ সৃষ্টি হয়, নাকি কেবল জনগণের দুর্ভোগই হয়? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। অবরোধ সংস্কৃতি কি প্রতিবাদের একমাত্র হাতিয়ার, নাকি শেষ হাতিয়ার? তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়। দাদা, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। দাদা, প্রতিবাদ মানুষের গণতান্ত্রিক অধিকার, তাতে কোনো সন্দেহ তো নেই, কিন্তু যে কোনো বিষয়ে পথ অবরোধ কি প্রতিবাদের একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে? মানে এটা কি পরিকল্পিত একটা জনদুর্ভোগ সৃষ্টির কৌশল বলে মনে করছেন? প্রথমেই আমি বলি যে এটা একটা অদ্ভুত আলোচনা। ভ্যানগার্ডকে ধন্যবাদ জানাই, কারণ এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনার যে দরকার, সেটা আমরা গণমাধ্যমে যারা কাজ করি তারা কেন আগে থেকেই বুঝলাম না, সেটাই আমি বুঝতে পারছি না। এটা আগে থেকেই চিন্তাভাবনা অনেক আগে থেকেই করতো। আপনাদের ধন্যবাদ, আপনারা এই বিষয়টাকে এনেছেন এবং এই বিষয়টা আরো অনেক বেশি মানুষের কাছে আসছে সেই দিন থেকে। 2011 সালের আগে পশ্চিমবঙ্গেও এই যে বিশাল কয়েকদিন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী যে মাচা করে বসে থাকলেন, এই যে রাস্তা আটকে, দুর্গাপুর হাইওয়ে আটকে দিয়ে বসে থাকলেন, এই যে চিন্তা ভাবনাটা, এই চিন্তা ভাবনাটা মানে সাফল্য পাক বা না পাক, সাফল্য তো একটা স্টেজ মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। তো এখন কথা হচ্ছে যে এই বিষয়টা অনেককে খুব তাড়াতাড়ি কোনো একটা সিদ্ধান্তে সমস্যার সমাধানের ক্ষেত্রে একটা পথ, এটাই সর্বশেষ অস্ত্র। এটা ঘটনা না। এটা যদি হতো তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যেত রাস্তায় বসে বললে। এখন কথা হচ্ছে যে দ্রুত সমাধানের পথ বলছেন এটা। আমি বলছি ইমিডিয়েট একটা ইমিডিয়েট একটা অ্যাকশন। এটাকে দুটো ভাগে আমি ভাগ করতে পারি। একটা হচ্ছে রাজনৈতিক চিন্তা ভাবনা। রাজনৈতিক দলগুলি সব ক্ষেত্রেই অবিবেচক হন, ঘটনাটা এরকম না। রাজনৈতিক দলগুলি এক একটা ঘটনায় ইয়েতে একটা রাজনৈতিক দল সরাসরি যুক্ত কিনা এখনো প্রমাণ হয়নি, কিন্তু তবুও রাজনৈতিক দলের নাম জড়িয়ে গিয়েছে। এই যে বিশ্রামগঞ্জের ঘটনা ইত্যাদি, বেশ কয়েকটা ঘটনা, বিশ্রামগঞ্জে যেভাবে রাস্তা আটকানো হল, এই যে ঘটনাগুলি আছে সেটা অত্যন্ত নেতিবাচক ঘটনা। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে রাজনৈতিক দলগুলির একটা রাজনৈতিক চেতনা থাকে, তারা একটা নিজস্ব চিন্তা ভাবনায় ওরা বলেও করেন। অনেক সময় কেউ চাক্কা জাম করেন, এটা ঘোষণা দিয়ে করেন, পূর্ব ঘোষিত হয়। তারা বন্ধ করেন। বন্ধ হচ্ছে যে কোনো রাজনৈতিক ক্রিয়াকলাপ, রাজনৈতিক আন্দোলনের সর্বশেষ অস্ত্র বন্ধ, যেটাকে তারা ধর্মঘট বলা হয়। সেখানেও তারা কিন্তু কোন কোন বিষয়গুলি এর আওতায় বাইরে থাকবে সেটাও ঘোষণা করা হয়। আর ধর্মঘট হলে এটা ঘোষিত ধর্মঘট, ফলে মানুষ প্রিপারেশন নিয়েই থাকে যে আমি কিভাবে, কোথায়, কিভাবে পৌঁছাবো বা কাজ করবো, এটাও থাকে। কিন্তু এখন সেই জন্য সেখানে ইমার্জেন্সি পরিষেবা, যেটা আপনি বলছিলেন, ইমার্জেন্সি পরিষেবা সেখানে বাদই থাকে। কিন্তু যে ঘটনাটা উদ্বেগের, সেটা হচ্ছে এই সমস্ত হঠাৎ করে যে রাস্তা অবরোধ হওয়ার পরিপ্রেক্ষিতে কতগুলি কিছু গুরুত্বপূর্ণ কারণ থাকে। আমি সেগুলিও বলতে পারবো যে এই যে অবরোধগুলি হয় তার দুটো দিক আছে। একটা হচ্ছে অবরোধ কেন হলো, সেটা আমাদের বিশ্লেষণ করা দরকার। কেন করতে গেলেন তারা? কচিকাচারা, ছাত্রছাত্রীরাও যে আসছেন, তাদেরও কিছু কিছু দাবি দাবাগুলি সব ঠিক আছে, সেখানে প্রশাসনের কিছু কিছু গাফিলতি আছে। এই যে আপনি খবরটা, আপনি যে প্রশ্নটা রাখলেন, এই প্রশ্নটাই কিন্তু কেউ করে না, রাখে না, যে এই যে কেন এটা হচ্ছে। আমি একটা ভেতরে যেতে অবরোধ করতে, অবরোধটা বসতে হলো কেন, এই যে জায়গাটায় যাওয়া, এই যে আপনি যে মূল যে আপনি লেজটা ধরে টানলেন, এই লেজটা ধরে টানতে হবে কেন?
এখন ধরুন একটা মানে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমি মানে শুধুমাত্র জুলাই আগস্টের কয়েকদিনের কয়েকটা ঘটনা মানে বলতে পারবো, যে আমি সবগুলি বলবো না, এবং এগুলি কেন হলো সেটাই আমার কাছে প্রশ্ন থাকে। যে যদি এরকম হয়ে থাকে যে হ্যাঁ আমরা 6 মাস আগে একবার এখানে পথ অবরোধ করেছিলাম, আবার 6 মাস পরে করতে হলো, 6 মাস আগে বক্তব্য কি ছিল তোমাদের কাছে, প্রশাসন কি বলেছিল, হ্যাঁ আমাদের শিক্ষক পৌঁছে দেবেন, দিয়েছে বলে না, বরং আমাদের এখান থেকে শিক্ষক তুলে নিয়ে চলে গেছে। তাহলে 6 মাস এই প্রশাসন যারা খবর দিলেন, খবর দেওয়ার পর যিনি খবর দিয়েছেন হয় উনি ট্রান্সফার হয়ে গিয়েছেন, এটা হতে পারে, অথবা ওনার চাকরি থেকে উনি রিটায়ারমেন্টে চলে গেছেন, এটা হতে পারে, কিন্তু উনি একজন সরকারি প্রতিনিধি হিসেবে যে কথাটা দিয়ে এসেছেন সেটা থেকে যাবে, সেটা কেন হলো না? এই যে বিষয়গুলি, সেটা প্রশাসনিক দিক থেকে কিছু গাফিলতি থাকে। আরেকটা গাফিলতি থাকে যে স্কুলের ছাত্রছাত্রীরা যখন বেরিয়ে আসছে, স্কুলের নিজস্ব একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকে। এই স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন এই ছেলে মেয়েদের যে বেরিয়ে চলে আসছে, এটা তাদের পারমিশন ছাড়া বেরিয়েছে কিনা, এটা স্কুলের অ্যাডমিনিস্ট্রেশনের কিছুটা দায়িত্ব থাকে। একটা অ্যাক্সিডেন্ট তো হতে পারে, এইগুলি থাকে। আর কতগুলি থাকে যে স্বাভাবিক মানে অঞ্চলে কিছু কিছু অঞ্চলের কিছু নিজস্ব দাবি দেওয়া অনেক দিন ধরে পূরণ হচ্ছে না, তার জন্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মানে তাদের দাবি দেওয়াগুলি ন্যায্য না বললে হবে না। ওকে, না ন্যায্য দাবি হোক বা তাদের দাবি সেটাই একদম ছোট দাবি হোক বড় দাবি হোক, যাই হোক, আমরা কিসের কিসের রাস্তা অবরোধ দেখছি। আপনি যদি একবার একটু একান্তে বসে ভাবেন যে স্কুলের টিচার, আপনি যেটা বলছিলেন যে স্কুলের শিক্ষক নেই বা শিক্ষককে বদলি করে দেওয়া হয়েছে বা কোনোভাবে শিক্ষক আসেনি, রাস্তায় বসে পড়ছে ছাত্রছাত্রীরা। আপনি যেটা বললেন, তাহলে স্কুল অ্যাডমিনিস্ট্রেশন কোথায়? স্কুল অ্যাডমিনিস্ট্রেশন সেই ব্যাপারটা দেখার বিষয় নয়। তাহলে কি ছাত্রছাত্রীরা রাস্তায় বসলেই যারা শিক্ষকের বদলি হলো সেই শিক্ষকের বদলি আটকে যাবে? এক, ছাত্রছাত্রীরা পাশ করতে পারলো না, তারা রাস্তায় বসে পড়লো, তাদেরকে তারপর দেখা গেল তাদেরকে কোনোভাবে সেটাকে গ্রেস মার্ক দিয়ে পাশ করানো হচ্ছে। এলাকায় জল আসেনি, জলের দাবি ছিল, জল যাচ্ছে না, জল পাচ্ছে না, রাস্তায় বসে গেল। এখন প্রশ্ন হচ্ছে, সেই রাস্তা দিয়ে যারা সাধারণ মানুষরা যাওয়া আসা করছে তাদের কি দোষ? তাদের ঘাড়ে পা রেখে কেন তাদের জীবনের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজকে আটকে দিয়ে এই রাস্তা অবরোধ করতে হচ্ছে? এবং সেখানে আমাদের কি ভূমিকা আছে এবং প্রশাসনের কি ভূমিকা আছে? না, প্রশাসন যেটা করে বসার পরে তাদের তুলে দিল, বুঝিয়ে টুঝিয়ে তুলে দিল। আমাদের যে আমরা গণমাধ্যম হিসেবে তাদের কাছে অনুরোধ করতে পারি, এগুলি করতে মানে এগুলি যদি আমি ধরি যে রাস্তা অবরোধটা একদম শেষ ব্যাপার, আর হচ্ছে না কিছু, তাই বসে বললাম এর প্রশাসনকে টেনে নামাতে হবে, আমাদের কাছে আসতে হবে, এটা একটা দিক, এটা হতে পারে। কিন্তু কথা হচ্ছে যে এই যে প্রশ্নটা আপনি যেটা চিন্তা ব্যক্ত করলেন, যে এই যে রাস্তা দিয়ে সকালবেলা থেকে ঠিকঠাক মতো বাড়ি থেকে বেরিয়ে আমি অফিসে গেলাম, অফিস থেকে আসার পরে আমার নিজস্ব যে একটু রেস্ট, একটু পরের দিনের অফিসের বা স্কুলের প্রস্তুতি ইত্যাদির ব্যাপারে আমাকে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছতে হবে, এর ভেতরে ছাত্রছাত্রীরাও থাকে। ফলে এই যে রাস্তাটা অবরোধ করে ঘন্টার পর ঘন্টা, কোন কোন জায়গায় 10 ঘন্টা হয়েছে, এরকমও আছে আমার কাছে তথ্য। এই যে রাস্তাটা অবরোধ করে দেওয়া হলো, এই অবরোধ করার পরিপ্রেক্ষিতে এই মানুষগুলির কথা কে ভাববে? এই ভাবা দরকারটা কাঁদে। যারা বসেছেন তারা তো একটা প্রতিবাদে বসেছেন, তারা এটা আক্ষরিক করতেই একটা তাদের আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, তারা তো কোনো জায়গায় ভাঙচুর করছে না। ফলে তাদের সঙ্গে এসে প্রশাসন কথা বললেন, কথা বলে তাদের তুলে দিলেন, রাস্তা পরিষ্কার করলেন। এটা যদি অহরহ এই যে এসে প্রশাসন কথা বলল এবং তারা উঠে গেল, 3 দিন পরে আবার আরেকটা দল এসে বসলো, ওখানে আরেকটা গ্রুপ এসে বসলো, আবার আরেকটা বিষয় নিয়ে এসে বসলো, এটাই ট্রেন্ড হয়ে যাচ্ছে। এই ট্রেন্ডটাকে বন্ধ করার জন্য উপায় বার করতে হবে। এই উপায়টা নিয়ে সাধারণভাবে আলোচনা করতে হবে। যে কথাটা আমি বললাম, কেন 6 মাসের ভেতরে 2 বার এই স্কুলটাকে বসতে হলো? এই যে মানে কাঞ্চনপুরের 10দা সড়ক অবরোধ করলো যারা, তারা ওই মানে কি খেদাছড়া বা ইত্যাদি এই জায়গাটায়, ওখানে আপনার যারা ছাত্রছাত্রীরা যেখানে ছাত্র আবাস, যেটা এটা চাল ফুটো 6 মাস ধরে, 6 মাস ধরে চাল ফুটো কথা, এটা সারিয়ে দেওয়ার কথা হয়েছে, কিন্তু ঘটনাটা তো কিন্তু 5-6 বছর আগের থেকে এই ফুটো চালেই চলছে। এই যে বিষয়টা, স্বাভাবিকভাবেই তারা আর উপায় না দেখে বেরিয়েছে। এটা আমাদের তাদের পক্ষে, আমরা যেটা বলছি, একটা ইংলিশ মিডিয়াম মডেল স্কুল আছে, নরেন্দ্রনগর হাই স্কুল, তারা শিক্ষকের দাবিতে রাস্তায় নামছে বর্তমান ছাত্রছাত্রীরা। এই কাজটা তো
করবে ছাত্রদের যে সংগঠনগুলি আছে তাদের করার কথা করতে হবে। এই ছাত্রছাত্রীদের নিজেদের পড়াশোনা বাদ দিয়ে ওইখানে তাদের মানে পড়াশোনা করবো কথা, শিক্ষকই তো নাই, প্রাইমারি স্কুল 2 জন শিক্ষক আছে শুধু, তার প্রাইমারি টিচাররা ওইখানে আছেন, তারা কাজ করছেন। যে শিক্ষক নেই, শিক্ষকের দাবি দেওয়া, তোমার যদি শিক্ষকের দাবি দেওয়া করার জন্য ছাত্রছাত্রীদেরই রাস্তায় আসতে হয়, তাহলে প্রশাসনের দায়িত্বটা কোন জায়গায় আটকানো, কোন জায়গায় প্রশাসনের দায়িত্বটা? এই জায়গায় দাঁড়িয়ে তারা রাস্তাটা অবরোধ করলেন। এই অবরোধ করার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের অসুবিধা হলো, এরপরে প্রশাসন নামলেন, সাধারণ মানুষের অসুবিধার বিবেচনায় তারা নামলেন, নেমে তাদের উঠিয়ে দিলেন, 6 মাস পরে আবার বসলো। এই যে জায়গাটার একটা নিষ্পত্তির দরকার। পাশাপাশি আপনার প্রশ্নটার জবাব আমি দেই যে হ্যাঁ, সাধারণ মানুষের মানে কষ্ট, সাধারণ মানুষের অসুবিধা, এই দুর্ভোগগুলি, জনগণের দুর্ভোগগুলি এড়িয়ে বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা? নিশ্চয়ই আছে। সংশ্লিষ্ট দপ্তরের জায়গায় গিয়ে তুমি অবরোধটা করো না, তাহলে রাস্তাটা ক্লিয়ার থাকে। তুমি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলো না, কথা বলার পথ যদি বন্ধ হয়ে যায়, তুমি রাস্তা অবরোধ করে সমস্যার সমাধান হবে না। তুমি দপ্তরের কাছে যাও, তুমি ঠিক করে রাখো, দপ্তরের পর্যন্ত যদি যায় তাহলে রাস্তাটা ক্লিয়ার। যাকে তুমি কথাটা বলতে চাইছো বা যার কাছে তুমি দাবি রাখছো, সে কি আলটিমেটলি সে কি তোমার এই যে রাস্তা অবরোধ তুমি করলে বা যারা করছে, যে গোষ্ঠী করুক, রাজনৈতিক দল করুক, বা কোনো স্কুল করুক, বা কোনো প্রতিষ্ঠান করুক, যেই করুক, যারা করছে তাদের এই সমস্যার জন্য, তাদের এই অবরোধের জন্য সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে এইসব হঠকারী অবরোধের উপর মানে জন্য প্রশাসনের উপর কি মানে কোনো ধরনের চাপ কি পড়ে, শুধু রাস্তাটা পরিষ্কার করা ছাড়া? তাদের যে মূল বক্তব্য, যে বক্তব্যের জন্য তারা রাস্তাটা অবরোধ করলো, সেটা কি আলটিমেটলি ফুলফিল হয়? আপনার কথা থেকে সেই জায়গাটা বেরিয়ে আসছে। তাহলে কি আমরা কি করছি? আমরা আলটিমেটলি রাস্তা অবরোধ করা আমরা কার সমস্যা করছি? এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার, এবং সেটা চিন্তার ব্যাপার, যে একটা সময় আপনি যেটা বলছিলেন যে ধর্মঘট হতো, রাজনৈতিক দলগুলো ধর্মঘট ডাকতো, এখনো যদি কেউ ডেকে থাকে, সেখানে কিছু কিছু ইমার্জেন্সি পরিষেবা, সেখানে অনেক সময় স্কুলের পরীক্ষাকে বাদ দেওয়া হয়, সেখানে তো অবশ্যই হাসপাতাল অ্যাম্বুলেন্সকে বাদ দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা আমাদের রাজ্যে কিছুদিনের মধ্যে এমন কিছু অবরোধ দেখেছি যেখানে অ্যাম্বুলেন্সকেও আটকে রাখা হচ্ছে না, মৃতদেহ সহ গাড়িও আটকে রাখা হয়েছে, আমি দেখেছি। তাহলে শেষকৃত্য, হ্যাঁ, শেষকৃত্যে যাওয়ার গাড়ি। এখন তারপরে যে যারা যাচ্ছে, মেয়ে যাচ্ছে, মানে হয়তো বা ছেলে যাচ্ছে, মা বাবার শেষকৃত্য, সেখানে যেতে পারছে না রাস্তা অবরোধের জন্য। হ্যাঁ, আবার মানে বরের গাড়িও আটকানো হয়েছে, এরকম হয়েছে, ঘটনা আছে, এই ধরনের ঘটনা। এগুলি অনুচিত, এগুলি আমরা কোনো অবস্থায় সমর্থন করি না। বরের গাড়ি বা এই সমস্ত মৃতদেহের গাড়ি যেটা আছে, সেটাকে আটকে রেখে অবরোধ সফল করার কোনো সুযোগ নেই। এটা ছেড়ে দেওয়ার রাস্তা। এই দাবি যদি মেনেও নেওয়া হয়, সেটা কি মানে গণতন্ত্রের জন্য এই দাবিটা কি মানা উচিত? এখন তো নিশ্চয়ই এটা যখন অন্যের গণতন্ত্র অধিকারটাকে খর্ব করলে, হ্যাঁ, একজনের অধিকার খর্ব করে নিজের অধিকারকে স্পষ্ট করার যে রীতিটা চালু হচ্ছে এখন, এটা আমি একমত না। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন তার নিজের কাজটা যে করছে না, এই দায়ভাগটা সরাসরি যারা এজিটেটর তাদের উপর আমরা ছাড়ছি না। আমরা ছাড়ছি কোন জায়গায়? তোমাদের দাবি নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। তোমরা যে যাদের পানীয় জলের অসুবিধা আছে, একটা মানে জানি, মানে একটা গ্রামের কথা আমি বলতে পারি, একাধিক গ্রামই আছে, আমি একটা গ্রামের কথা বলতে পারি যেখানে 3 মাস ধরে কারেন্ট নেই। এটা কি করবে? ফলে তারা রাস্তায় এসে দাঁড়িয়েছে। এতে জাতীয় সড়ক অবরোধ হয়নি ঠিকই, কিন্তু রাস্তা অবরোধ হয়েছে, অবরোধ হয়েছে। এই অবরোধ করার পরিপ্রেক্ষিতে তাদের ওখানে কি লাইটটা জ্বলেছে সেই সংবাদ কিন্তু প্রকাশিত হয়নি, আসেনি। আমার কাছে খবর একটা ট্রান্সফরমার লাগানো হয়েছে, কিন্তু লাইট এসছে কিনা আমি জানি। এখন এই যে জায়গায়, এই যে মানে পানীয় জলের দাবিতে ধর্মনগর দামছড়া রোডটা যে অবরোধ হলো, আপনি দেখবেন উত্তর মানে এডিসি এলাকার ভেতরে পরিস্থিতিটা জটিল হয়ে দাঁড়াচ্ছে সবকিছুতে। এই জায়গায় সেখানেও তো একটা প্রশাসন আছে। আমার প্রশ্ন হচ্ছে যে বারবার ছাত্রছাত্রীদের রাস্তায় আসতে হচ্ছে কেন? আপনি রাস্তাটা মুক্ত করার আগে আপনি নিজে ভাবুন যে দায়িত্ব নিয়ে বলে এসেছিলেন আমরা শিক্ষক সংকট মেটাবো, সে দায়িত্বটা পালন করেননি। আর সব ক্ষেত্রেই মন্ত্রিসভার সদস্যদের বিবৃতি দিতে হবে ঘটনার তা না। উনার যে ইনফ্রাস্ট্রাকচার আছে তারা কি করছেন?
সব জায়গায় কি করছে আপনি চিন্তা করে দেখুন, মানে খুব হতাশ লাগে যে এখানে যে আপনার যারা আপৎকালীন ব্যবস্থার জন্য ভূমিকম্প এই যে ম্যানেজমেন্টের আছে, তারা মিটিং টিটিং করছেন করে আমি প্রশংসার দাবি রাখি, মিটিং টিটিং করুন সব ঠিক আছে, একটা অক্সিজেন কাটার নেই ওদের কাছে। আর এটার জন্য একটা অ্যাক্সিডেন্টের জন্য অপেক্ষা করতে হবে, তখন আমি জানবো যে একটা অক্সিজেন কাটারের দরকার, তখন আমি জানবো লোকটা মরে গেল এই যে ড্রাইভারের ঘটনা। ফলে তার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে যদি আমাদের মোটর চালকরা যদি রাস্তায় বসে পড়েন, তাদের আমি খুব একটা দোষ দেব না এই কারণে যে তাদের এই এই তাৎক্ষণিক যে ক্ষোভটা সেটা তারা প্রকাশ করার ওই একটা পথ দেখে ফেলেছেন, আর এটা দেখেছেন অন্যান্য জায়গা থেকে দেখেও শিখেছেন, তখন তাদের ঠান্ডা মাথায় বোঝানোর মতো কিছু থাকে, সেটা আমি একটা আলাদা বিষয় ধরলাম। কিন্তু এই যে ছাত্রছাত্রীরা আসছেন বা অন্যান্য জায়গায় এই জলের জন্য দাবি, তার জন্য সড়ক হ্যাঁ, এটা আসলে মনে হয় এই ব্যাপারটা অনেকটা আমাদের শরীরের বিভিন্ন সমস্যার জন্য যখন আমাদের শরীরে ব্যথা হয়, জ্বর মাপার যন্ত্র রয়েছে, থার্মোমিটার রয়েছে, কিন্তু ব্যথা মাপার কোনো যন্ত্র এখনো আবিষ্কার হয়নি। আমরা যখন চিকিৎসকের কাছে গিয়ে আমার ব্যথাটা কত গভীর আমি যখন বোঝাতে পারি না, নর্মাল ধরুন দাঁত ব্যথাই কারোর ব্যথা কতটুকু হচ্ছে, ডাক্তার যেমন সেটাকে একটা কমন ব্যথা বলেই ট্রিট করে, ঠিক আমাদের এই সমস্যাটাও কার সমস্যা কত বড় সেটাকে কিন্তু বোঝার উপায় নেই। সে যখন রাস্তা আটকেই দিচ্ছে, সাধারণ মানুষ বুঝতে পারছে না সে কি জলের জন্য আটকা পড়লো নাকি কোনো কাউকে নিহত হয়েছে বা কোনো দুর্ঘটনা হয়েছে তার জন্য আটকা পড়লো। এখন সমস্যা হচ্ছে যে শান্তিপূর্ণ ও সৃষ্টিশীল প্রতিবাদের উপায় কি একেবারে হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে? মানে রাস্তা অবরোধ কি একমাত্র হাতিয়ার হয়ে দাঁড়ালো এখন? মানে আমরা কি আর অন্য কোনো ভাবে অন্য কোনো প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছি না? ঘটনাটা তাই, আপনি যে প্রশ্নটা রেখেছেন যে রাস্তা অবরোধটাই কি শেষ অস্ত্র হিসেবে এসে পড়লো কিনা ঘটনাটা, আসলে এখন তাই দেখা যাচ্ছে রাস্তা, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু রাস্তা অবরোধ দিয়ে সমস্যাটার সমাধান হচ্ছে না। সমস্যার সমাধানের প্রক্রিয়াগুলি, এটাকে আপনি বেআইনি বলতে পারবেন না, যে মানে বেআইনি বলে ঘোষণা করে অ্যারেস্ট করে ফেলতে পারবেন, তাও পারবেন না। কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে আপনার কতগুলি প্রক্রিয়া, আন্দোলনের কতগুলি প্রক্রিয়া থাকে। এই প্রক্রিয়া ডেপুটেশন দেওয়া, কথা বলা, প্রথম কথা বলা, ডেপুটেশন দেওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি গ্রাসরুট লেভেল পর্যন্ত যে প্রশাসনটাকে নিয়ে গেলেন, এই প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগগুলি এলো, তারা রাস্তা অবরোধ করেছে, রাস্তা আপনি তুলে দিলেন সবটা, কিন্তু এই যে অভিযোগটা এলো, এই অভিযোগটা কেন এলো, এই প্রশ্নটা করার দায়িত্ব কার? উনি কি দেখেছেন যে কেন 6 মাস ওই স্কুলটাতে শিক্ষক দেওয়ার কথা বলেও দেওয়া গেল না? তার ব্যাখ্যাটা কে দেবে? প্রশাসনকেই তো দিতে হবে। প্রশাসন, যদি আপনি গ্রাসরুট লেভেল পর্যন্ত প্রশাসনকে নিয়ে গিয়ে থাকেন এবং আপনি যদি এই শাসনটাকে আপনি সাকসেস এবং সফল হয়েছি বলে দাবি করেন, তাহলে এইগুলিও বন্ধ হয়ে যাওয়ার কথা। হয়নি তো, হলো না তো। স্বাভাবিকভাবে মানুষের তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া, এর জন্য রাস্তা অবরোধগুলি হচ্ছে। কিন্তু আমি এই রাস্তা অবরোধকে সমর্থন করি না, এইখানে বসেই বলছি সমর্থন করি না, কারণ বিকল্প পথ আছে। বিকল্প পথটা কোন জায়গায়? আপনাদের এই অবরোধ, আপনাদের এই বিক্ষোভ, আপনাদের এই আন্দোলন সূচি, সেটা সংশ্লিষ্ট প্রশাসনের যে দপ্তর আছে সেখানে গিয়ে রাস্তায় নয়। তাহলে এখন একটা অনুষ্ঠান সময় ফুরিয়ে আছে দাদা, এই ট্রেনটা কিভাবে থামানো যায় বলে আপনার কি মনে হয়? মানে আপনার কি সাজেশন থাকবে? আপনারা যে উদ্যোগটা নিলেন, এই ভ্যানগার্ড যে উদ্যোগটা নিল, সেটা আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের বিভিন্ন সংগঠন আছে, গণসংগঠন আছে, তারা ব্যাপারটা নিন, হাতে নিন, যে না রাস্তাটাকে খোলা রাখতে হবে। আর রাস্তাটাকে খোলা রেখে মানুষের অসুবিধা না করে আমরা এই আন্দোলন সূচি চালিয়ে যাব। এই আন্দোলন সূচিটার একটা প্রক্রিয়া হচ্ছে, আমি প্রথমেই বললাম যে গ্রাম পঞ্চায়েত যদি থাকে, পঞ্চায়েত থেকে শুরু করুন। পঞ্চায়েতের প্রধান কাজ করতে না পারলে নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানান, পঞ্চায়েতের সদস্যদের সাথে নিয়ে পঞ্চায়েতের প্রধান যদি কাজ না করে হটিয়ে দিন, যারা কাজ করবে না সরিয়ে দিন। এই সমস্ত জায়গায় পঞ্চায়েত থেকে শুরু করে একদম মানে ডিস্ট্রিক্ট পর্যন্ত, উচ্চপদস্থ ডিএম পর্যন্ত যারা আছেন, প্রত্যেককে দায়বদ্ধতা দেখাতে হবে। আমি রেসপন্সিবিলিটি নিব, আমি একজন রেসপন্সিবল পার্সন শুধু কোনো একজন জনপ্রতিনিধির সঙ্গে দেখা না করে আমি আমার যে মেরুদণ্ডের জোর বোঝাবো, ঘটনাটা সেখানে থাকলে হবে না। মেরুদণ্ডের জোরটা বোঝাতে হবে এই যে সাধারণ মানুষের যে দাবিগুলি, এগুলি পূরণ হচ্ছে কিনা। কারণ এটার সঙ্গে জড়িত প্রশাসন, সরাসরি প্রশাসনের
মানে কাজকর্ম জড়িত, তুমি কতটুকু কাজ করতে পারছো। শুধু পোস্টারিং করে তো কাজকর্ম বোঝানো যাবে না, বা বিবৃতি দিয়ে বা বক্তৃতা করে হবে না, সেখানে তোমার বাস্তব অভিজ্ঞতাটা সেখানে প্রয়োগ করতে হবে। আর সেই ক্ষেত্রে হয় কি জানেন, কেন আমি রাজনৈতিক দলগুলি, গণসংগঠনগুলিকে এর জায়গায় নামতে বলছি, কারণ আলটিমেটলি তারাই রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে ভোটের জন্য তারাই যান, তাদেরই বোঝাতে হয়। সুতরাং আলটিমেটলি দায়বদ্ধতা তাদেরই বেশি থাকে। ফলে এই স্কুলের ছাত্রছাত্রীদের ক্লাসগুলি করা থেকে বেরিয়ে এসে আপনি এই কাজগুলি করতে পারবেন। নতুন একটা ট্রেন্ড এসছে কি জানেন তো, হঠাৎ কোন হিন্দি সিনেমাতে দেখার পরে ইউ আকৃতিতে বসাতো, কোন ফার্স্ট বেঞ্চ, একটা ক্লাস যদি 15x20 ক্লাস হয়ে থাকে, যে ক্লাসগুলি এই ইউ আকৃতিতে, এটা সাইন্টিফিক, এটা নতুন ট্রেন্ড এসছে। আসলে সবই আমরা ট্রেন্ডে ভাসছি, ঠিক আমরা সবই ট্রেন্ডে ভাসছি, কিন্তু শুধু স্কুলের ছাত্রছাত্রী নয়, যে কোনো ইস্যুতে, যে কোনো অধিকার বা যে কোনো দাবি পূরণে যে রাস্তায় বসে পড়ছে, সেটা এই ট্রেন্ড এই মুহূর্তে, শুধু এটা নতুন কিছু নয়, তবে এই ট্রেন্ডটা অবশ্যই আমাদের এগিয়ে চলার পথে একটা বিরাট বড় বাধা। অসংখ্য ধন্যবাদ মনুমেদা সঙ্গে থাকার জন্য। আজ দর্শক বন্ধুরা, প্রতিবাদ গণতান্ত্রিক অধিকার, একথা ঠিক, কিন্তু সেই প্রতিবাদ যদি অন্যের অধিকার খর্ব করে, তাহলে সেটা প্রতিবাদ নয়, তা হয় নিছক জুলুম। যে কোনো আমলই হোক, অবরোধে আসক্ত ব্যক্তিরা সরকারের বিরুদ্ধে নয়, বরং সাধারণ মানুষের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছেন। আর তাতে আপনি যদি গর্ববোধ করেন, তাহলে আপনার প্রতিবাদের নৈতিকতাই প্রশ্নের মুখে। মানুষকে কষ্ট দিয়ে দাবি আদায়ের এই সংস্কৃতি বন্ধ হওয়া দরকার। রাজনৈতিক নেতাদেরও উচিত জনগণকে কষ্ট না দিয়ে বিকল্প গঠনমূলক উপায়ে তাদের আওয়াজ তোলা শেখানো। ত্রিপুরার সচেতন নাগরিক হিসেবে এই অবরোধ সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখন সময়ের দাবি। সময় বলবে আগামী দিনে এই ট্রেন্ডের কোনো পরিবর্তন হয় কিনা। আর আপনারা সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।